বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 28শে সেপ্টেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 70তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকায়নের 5ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব দলিল সংশোধন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের দেখেন 31 থেকে 34 ধারা পর্যন্ত। কত থেকে কত বলেন? 31 থেকে 34। 31 থেকে 34 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে দলিল সংশোধন বা রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। তো এই দলিল সংশোধনের পাশে একটু লেখেন চুক্তি সংশোধন। চুক্তি সংশোধন তো যদি আপনারে জিজ্ঞাসা করা হয় যে দলিল সংশোধন আছে কত ধারায়, 31। যদি বলা হয় চুক্তি সংশোধন আছে কত ধারায়, 31। তো দেখেন, যে ক্ষেত্রে দলিল সংশোধন করা যেতে পারে সেটা 31 ধারায়, দলিল সংশোধনের নীতিসমূহ 32 ধারায়, আর সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎকরণ সম্পর্কে 34 ধারায় বলা হয়েছে। তো প্রথমেই আসি আমরা দলিল সংশোধন অর্থ। দলিল সংশোধন অর্থ, আচ্ছা, এর আগে আমরা যখন প্রথম ক্লাসে পড়ছিলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট ধারা আছে 57টা। এই 57টা ধারার মধ্যে মোট প্রতিকার আছে 8টা, আর এই 8টা প্রতিকার 5 ধারায় 5টি উপায়ে দেয়া হয়। তো 8টা প্রতিকারের মধ্যে আমরা মাত্র 2টা প্রতিকার পড়ছি। 2টা প্রতিকার হলো 8 থেকে 11 পর্যন্ত একটা, সম্পত্তির দখল পুনরুদ্ধার, আর 12 থেকে 30 পর্যন্ত একটা। বুঝছেন? এখন আজকে যেটা পড়বো এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8টা প্রতিকারের মধ্যে 3 নাম্বার প্রতিকার, সেটা হলো দলিল সংশোধন। তো সহজভাবে মনে রাখেন যে একটা দলিল সংশোধনের মামলা কখন করে? চুক্তিতে যখন কোনো চুক্তির শর্ত যে কোনো একজন ভঙ্গ করে তারে দিয়ে সেই কাজ করানোর জন্য আমরা মামলা করি চুক্তি প্রবলের 12 ধারায়। আর আপনারা দুইজনে মিলে একটা চুক্তি করছেন, কিন্তু চুক্তি করছেন বা দলিল করছেন, ওই দলিলে কোনো একটা বিষয় ভুল উল্লেখিত হয়েছে। দেখা গেলো আপনি বিক্রি করছেন 10 বিঘা, ওই জায়গায় ভুল ক্রমে লেখা হয়ে গেছে 15 বিঘা। আপনি বিক্রি করছেন দুইজনের কাছে, একজনের নাম উল্লেখ হয়েছে আর একজনের নাম উল্লেখ হয় নাই। তাহলে এই জায়গায় যদি দলিলে কোনো ভুল থাকে বা চুক্তিতে যদি কোনো ভুল থাকে, তাহলে আপনার 12 ধারার মামলা করলে হবে না, তাহলে আমার মামলা করতে হবে কি? দলিল সংশোধনের। আর দলিল সংশোধনে বলে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। ধরেন উদাহরণস্বরূপ এইভাবে বলা যায় যে আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, বার কাউন্সিল আপনার সার্টিফিকেট দিছে বা এসএসসি সার্টিফিকেটে আপনার ভুল আসছে, নামের বাবার নামের আগে পদবি নাই, বা আপনার জন্ম তারিখ ভুল আসছে। তাহলে এরকম যদি চুক্তিতে ভুল থাকে বা এরকম যদি দলিলে ভুল থাকে, তাহলে আমার মামলা করতে হবে কিসের? দলিল সংশোধনের। যদি একটু পড়ি দেখেন, দলিল সংশোধন অর্থ হলো দলিলের পক্ষসমূহের দলিল সম্পাদনের প্রকৃত উদ্দেশ্য কার্যকর করতে কোন দলিলের ভুল সংশোধন করা। আন্ডারলাইন করেন, কি সংশোধন করা? ভুল। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারার বিধান মতে দলিল সংশোধন করা যায়। তাহলে আপনি যদি দলিল সংশোধন করতে চান, মামলা করতে হবে কত ধারায়? 31 ধারায়। আমরা চলে আসি যে 31 ধারায় যা সংশোধন করা যায়। 31 ধারায় গোল দিবেন, 2 ধরনের দলিল সংশোধন করা যায়। কয় ধরনের? 2 ধরনের। একটা দেখেন লিখিত চুক্তি সংশোধন, রেকটিফিকেশন অফ এ কন্ট্রাক্ট ইন রাইটিং। আর একটা হলো অন্যান্য লিখিত দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ আদার ইনস্ট্রুমেন্টস ইন রাইটিং। তো যদি বলে যে দলিল সংশোধন কত ধারা? 31। চুক্তি সংশোধন 31। লিখিত চুক্তি ও অন্যান্য লিখিত দলিলের মধ্যে পার্থক্য হলো যেগুলো চুক্তি না কিন্তু দলিলে লেখা হয়েছে সেগুলো অন্যান্য লিখিত দলিল মর্মে গণ্য হবে। যেমন দান কোনো চুক্তি না, দান কোনো চুক্তি না, কারণ দানের ক্ষেত্রে কোনো প্রতিদান থাকে না। দান দলিল লেখা হলে সেটা অন্যান্য লিখিত দলিল মর্মে গণ্য হবে, এবং এমন দানপত্রে কোনো ভুল হলে সেটা 31 ধারায় সংশোধন যোগ্য। ডিক্রি, রোয়েদাদ, উইল, প্রমিজরি নোট, অন্যান্য বিভিন্ন দলিল 31 ধারার আওতাধীন। ঋণের প্রাপ্তি স্বীকার দ্বারা অনুসারে একটি দলিল সংশোধন করা যাবে যদি 31 ধারায় শর্ত পূরণ করে। সো আপনি যেটা মনে রাখবেন যে 2 ধরনের
দলিল সংশোধন করা যায়। একটা হলো লিখিত চুক্তি, আর একটা হলো অন্যান্য লিখিত দলিল। এতটুকু মনে রাখলেই হবে। এখন দেখেন, যে ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে, নিম্নলিখিত গোল দিবেন তিনটি ক্ষেত্রে, নিম্নলিখিত তিনটি ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে কয়টা ক্ষেত্রে দলিল সংশোধনের আদেশ দিতে পারে, তিনটা ক্ষেত্রে। কয় ধরনের দলিল? দুই ধরনের। তিনটা ক্ষেত্র কি কি দেখেন? দলিলের কোন পক্ষের প্রতারণার কারণে, ফ্রড। আমি জমি বিক্রি করছি, টাকা নিছি 10 বিঘার, কিন্তু ওরে লেখছি 5 বিঘা, বা লেখছি কম, বুঝতে পারছেন? বা আমি কিনছি 10 বিঘার, কিন্তু ওই জায়গা আমি সিস্টেম করে লিখে নিছি 20 বিঘা। তো এই জায়গা প্রতারণার কারণে যদি কোনো ভুল থাকে, বুঝতে পারছেন? প্রতারণার কারণে। 2 নাম্বার দেখেন, পক্ষ সমূহের পারস্পরিক ভুলের কারণে, মিউচুয়াল মিস্টেকস। এই জায়গায় কোনো প্রতারণা ছিল না, বাট তাদের ভুল হয়ে গেছে। তারপরে দেখেন, কোন লিখিত চুক্তি বা অন্য কোন লিখিত দলিলের পক্ষ সমূহের সত্যিকার মনোভাব ব্যক্ত না হলে, আন্ডারলাইন করেন, সত্যিকার মনোভাব ব্যক্ত না হলে আদালত দলিলের পক্ষ সমূহের দলিল সম্পাদনের প্রকৃত উদ্দেশ্য নিরূপণের জন্য দলিল সংশোধনের আদেশ দিতে পারে। সত্যিকার মনোভাব কিভাবে? যে আপনি একটা দান দলিল করছেন, এখন দানের উদ্দেশ্য তো হতে হবে, ধরেন ওই জায়গাতে কোনো প্রতিদান থাকবে না, বা মসজিদের উদ্দেশ্যে ওয়াকফ করে দিচ্ছেন, দাতব্য উদ্দেশ্যে, কিন্তু দাতব্য দলিল ঠিক আছে, কিন্তু ভিতরে লেখা ভুল হয়ে গেছে, যে ওই জায়গায় আপনার যে প্রকৃত উদ্দেশ্য সেটা ওই জায়গায় প্রতিফলিত হয় নাই, ভুল ক্রমে অন্য কিছু লেখা হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রেও দলিল সংশোধনের মামলা করা যেতে পারে। তাহলে প্রতারণার মাধ্যমে ভুল হলে, পারস্পরিক ভুল হলে, আর একটা হলো দলিলে যদি পারস্পরিক উদ্দেশ্য সমূহ বা পারস্পরিক যে মতামত, মনোভাব যেটা, এটা যদি ব্যক্ত না হয়। যদি আদালত এটা পরিষ্কারভাবে প্রমাণ পায় যে দলিলটি তৈরিতে প্রতারণা বা পারস্পরিক ভুল ছিল এবং দলিলটি সংশোধন পক্ষসমূহের প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ করতে পারে, তাহলে আদালত দলিলটি সংশোধনের আদেশ দিতে পারে। এখন আমরা এখানে একটা উদাহরণ করি, তাহলে ভালো বুঝবেন। দেখেন, আরিফ এবং তার দুই ভাতিজার মধ্যে সম্পত্তি বিক্রয়ের চুক্তি হয়। পরবর্তীতে বিক্রয় দলিল তৈরি করার সময় শুধুমাত্র একজন ভাতিজার নাম দলিলে লেখা হয়। বিক্রি করছে কয়জনের কাছে? দুইজনের কাছে, কিন্তু লেখা হয়েছে কয়জনের নাম? একজনের। এই ক্ষেত্রে আদালত বিক্রয় দলিলটি সংশোধনের আদেশ দিতে পারে যদি প্রমাণিত হয় যে প্রতারণা করে বা পারস্পরিক ভুলের কারণে অপর ভাতিজার নাম দলিলে লেখা হয়নি। তাহলে অপর ভাতিজার প্রতিকার হলো এই জায়গায় কি মামলা করা? দলিল সংশোধনের মামলা করা। বুঝতে পেরেছেন? তা আমার অ্যাকচুয়ালি এই জায়গায় রোগ শনাক্ত করতে হবে আর ওষুধ কি। যদি আমার দখল চাই, স্থাবর অস্থাবর সম্পত্তির দখল চাইলে 8 থেকে 11, চুক্তির শর্ত ভঙ্গ করতে তারে দিয়ে সেই কাজ করাইতে চাই তাহলে 12 ধারা, আর যদি কোনো ভুল টুল থাকে এটা সংশোধন করাইতে চাই তাইলে কত? 31। বুঝছেন? এখন রোগ হয়েছে একটা, মামলা করে দিয়েছেন আর একটা, তাহলে কিন্তু হবে না। ভুল যে জায়গা হয়েছে এই জায়গা চুক্তি বলবতের মামলা করলে হবে? হবে না। এখন দেখেন, কোন লিখিত চুক্তি এ কন্ট্রাক্ট ইন মানে 31 ধারা কখন প্রযোজ্য হবে? দেখেন, কোন লিখিত চুক্তি এ কন্ট্রাক্ট ইন রাইটিং সংশোধন করতে বা অন্য কোন দলিল, লিখিত দলিল আদান ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং সংশোধন করতে। এখন আমরা চলে আসি যে, আন্ডারলাইন করেন, যে দলিল সংশোধনের মকদ্দমা দায়ের করতে পারে লোকাস স্ট্যান্ডি টু ব্রিং দা সুট। লোকাস স্ট্যান্ডি শব্দটা বিশেষ করে একটু গোল দেন, লোকাস স্ট্যান্ডি। লোকাস স্ট্যান্ডি শব্দের অর্থ যে মামলা করতে পারে বা মামলা করার অধিকার কার আছে। সবাই কিন্তু মামলা করতে পারে না। ধরেন ওই যে চাচা তার দুই ভাতিজার কাছে জমি বিক্রি করতে চাইছে, তাহলে এই জায়গায় চাচা এক পক্ষ আর দুই ভাতিজা এক পক্ষ, বা দুই ভাতিজা, এক ভাতিজা চাচা এক পক্ষ আর যার নাম উল্লেখ হয়নি সে আর এক পক্ষ। বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় লোকাস স্ট্যান্ডি হলো কে মামলা করতে পারে? যার নাম দলিলে নাই সে করতে পারে, কিন্তু যে এই দলিলের অংশ না। ধরেন আচ্ছা একটু দাঁড়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
ভাই লোকাস স্ট্যান্ডি কথার অর্থ হলো এই মামলাটা কে করতে পারবে? দলিল সংশোধনের মামলা শুধু চুক্তির পক্ষ বা দলিলের পক্ষরা পারবে। মানে ওই চাচা পারবে, যদি চাচার ভুল হয় তাহলে যদি ক্ষতিগ্রস্ত চাচা হয় তাহলে চাচা পারবে, আর যদি ক্ষতিগ্রস্ত দুই ভাতিজা হয় তাহলে দুই ভাতিজা পারবে। এনরা দুইজন ছাড়া বাইরের কোনো ব্যক্তি, আমি আপনি দলিল সংশোধনের মামলা করতে পারবো না, আমাদের লোকাল স্ট্যান্ডই নাই। তার মানে কোন চুক্তির বা দলিলের পক্ষরা ছাড়া অন্য কোনো ব্যক্তি দলিল সংশোধনের মামলা করতে পারে না। এলো সাফ কথা। এই যে দেখেন, দলিল সংশোধনের মকদ্দমা শুধুমাত্র উক্ত দলিলের পক্ষ অনলি বাই দা পার্টিস এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বৈধ প্রতিনিধি বাই দেয়ার রিপ্রেজেন্টেটিভ ইন ইন্টারেস্ট দায়ের করতে পারে। অর্থাৎ দলিল সংশোধনের মকদ্দমায় বাদীকে অবশ্যই উক্ত দলিলের পক্ষ হতে হবে বা উক্ত দলিলের পক্ষ সময়ের প্রতিনিধি হতে হবে। এখন আপনি বলতে পারেন যে স্যার পক্ষ সময়ের প্রতিনিধি আবার কি? পক্ষ সময়ের প্রতিনিধি হলো যে চাচা মারা গেছে, তাহলে চাচার বৈধ প্রতিনিধি আছে না, চাচার ছেলে আছে, তাহলে সে হলো বৈধ প্রতিনিধি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে দলিল সংশোধনের মামলা কে করতে পারে? যে কোনো ব্যক্তি না, যে দলিলের পক্ষ বা যে ওই চুক্তির পক্ষ সে। দলিল সংশোধনের মামলা করে কত ধারায়? 31 ধারায়। কয়টা দলিল? লিখিত চুক্তি আর অন্যান্য দলিল। লিখিত দলিল কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। প্রতারণা থাকলে, পারস্পরিক ভুল থাকলে, পক্ষগণের প্রকৃত মনোভাব প্রকাশিত না হলে। এখন আমরা চলে আসি যা প্রমাণ করতে হবে। দলিল সংশোধনের মকদ্দমার ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে যে দলিল সম্পাদনের ক্ষেত্রে প্রতারণা বা পারস্পরিক ভুল ছিল। দলিল সংশোধনের মামলা যখন দায়ের করা হবে তখন যিনি বাদী তার আদালতকে সন্তুষ্ট করতে হবে যে এর ওনার এই জায়গা পারস্পরিক ভুল ছিল অথবা কি ছিল? প্রতারণা। আমরা চলে আসি দলিল সংশোধনের মামলার তামাদি মেয়াদ। দলিল সংশোধনের মকদ্দমা দায়েরের সময়সীমা 3 বছর। আন্ডারলাইন করেন। যেদিন হতে বাদী ভুলের বা প্রতারণার বিষয়টি জানতে পারে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তামাদি আইনের 95 আর কত অনুচ্ছেদ? 95 আর 96। এখানে 95 এর নিচে লেখেন প্রতারণা, 96 এর নিচে লেখেন ভুল। 95 এর নিচে লিখবেন প্রতারণা আর 96 এর নিচে কি লিখবেন? ভুল। তাহলে দলিল সংশোধনের মামলার তামাদি মেয়াদ কত বছর? আমরা দেখেন মিলাই, সুনির্দিষ্ট প্রতিকারের 8 ধারা মামলার তামাদি মেয়াদ 12 বছর, 9 ধারা 6 মাস, 10, 11, 3 বছর, 12 ধারা 1 বছর, 19 ধারা 3 বছর। দলিল সংশোধন কত বছর? 3 বছর। এখন চলে আসি, জেনে রাখা ভালো 31 ধারায় 2 ধরনের ভুল বোঝানো হয়েছে। একটা হলো পারস্পরিক ভুল আর একটা হলো প্রতারণাজনিত ভুল। তারপরে দেখেন, যদি সংশোধনের আদেশ দেওয়া, দলিল সংশোধনের আদেশ দেওয়া বা না দেওয়া আদালতের গোল দিবেন বিবেচনামূলক ক্ষমতা। অর্থাৎ দলিল সংশোধনের আদেশ, এটা তো আমরা আগে থেকেই জানি যে শুধুমাত্র 8 আর 9 ধারা ছাড়া আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে যত মামলা আছে এইগুলার আদেশ দিবে কি দিবে না আদালতের বিবেচনামূলক ক্ষমতা। দিতেও পারে নাও পারে, বাট আদালতের বাধ্য করা যাবে না। তারপরের পয়েন্টটা দেখেন, দলিল সংশোধনের আদেশ সৎ বিশ্বাসে, আন্ডারলাইন করেন, সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অর্জন করেছে এমন কোন গোল দিবেন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করবে না। অর্থাৎ আদালত দলিল সংশোধনের আদেশ দিবে না যে ক্ষেত্রে সৎ বিশ্বাস এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করে। এই প্যারাটা 3টে স্টার দেন, ভিভিআই। আমি একটু ব্যাখ্যা দিই তাহলে ভালো বুঝবেন। এটার অর্থ হলো যে সৎ বিশ্বাসে আর মূল্যের বিনিময়ে তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করতে এরকম কাউরে দলিল সংশোধনের আদেশ দিবে না। এটার অর্থ হলো কিরকম, একটা কথা এভাবে মনে রাখেন যে ধরেন করিম একজন ব্যক্তি, সে কবিরের কাছ থেকে 1 খণ্ড জমি কিনছে 101 দাগের। সবাই ঠান্ডা মাথায় শুনেন, এই জায়গায় ক্রেতা হচ্ছে করিম আর বিক্রেতা হচ্ছে কে?
খবির। সে খবিরের কাছ থেকে কয় খণ্ড জমি কিনছে? এক খণ্ড। এক খণ্ড। ওই জমির দাগ নাম্বার কত? 101। বুঝছেন? জি। এখন যখন ওই জমির দলিল করছে, করিম করছে কি, খবির ধরেন অশিক্ষিত, মানে সে পড়ালেখা জানে না। খবির করছে কি দলিলে, মানে করিম করছে কি দলিলে, খবির তো বিক্রেতা, খবির হলো অশিক্ষিত। করিম ওই জায়গায় 101 তো সে কিনছে, 101-এর সাথে 102-ও লেখছে, 103-ও লেখছে। ওই 102-3-এর মালিকও খবির, কিন্তু খবির অ্যাকচুয়ালি বিক্রি করছে কয় দাগ? 101। কিন্তু করিম শিক্ষিত, সে প্রতারণা কইরা আরো 2 বিঘা ওই জায়গা লিখে নিয়ে নিছে। বুঝছেন? এখন নেওয়ার পরে করিম করছে কি, 101 তো সে কিনছে, এটা ঠিক আছে, বাট বাকি 2 বিঘা তো সে প্রতারণা করে নিয়ে আসছে। করিম করছে 102 দাগের জমিটা তার শ্যালককে দান করে দিছে। বললো যে শ্যালক, তুমি আমার অনেক জীবনে কিছু দেই নাই, এই জমি ধরে দিয়ে দিলাম, যা। তাহলে শ্যালকরা কি করছে? দান করছে। দান করতে মানে কি, শ্যালকের কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে দেয় নাই। আর 103 দাগের যে জমি, যে শ্যালকরে তো সব দান করা যায় না, কিছু তো লাভ করারও দরকার আছে। 103 দাগের জমি আমাদের দিনেশের কাছে বিক্রি করছে, দিনেশ, এবং দিনেশের কাছ থেকে সে টাকা নিচ্ছে যে এত টাকা দেন। তাহলে পুরো কাহিনীটা বুঝেন। এই জায়গায় কিনছিল সে 101, কিন্তু প্রতারণা করে লিখে নিছে 102 আর 103। 102 খণ্ডের 2 দাগের যে জমি, এটা তার শ্যালকরে দান করছে। আর 103 দাগের জমি বিক্রি করছে কার কাছে? দিনেশ। এই জায়গা দিনেশ হলো নিষ্পাপ, মানে দিনেশ আসলে জানে না যে করিম এই ধরনের প্রতারণা করছে। দিনেশ সরল বিশ্বাসেই এই জমিটা করিমের কাছ থেকে কিনছে। আমাদের বাস্তবের দিনেশ যেমনই হোক না কেন, এই উদাহরণের দিনেশ নিষ্পাপ। বুঝছেন? আচ্ছা, তো এখন যখন তার শ্যালক আর দিনেশ, এরা দুইজন, যেহেতু জমি তারা একজন দান পাই, গিফট পাইছে, আর একজন কিনছে, তারা জমির দখলে যাবে। যখন দখলে গেল, দখলে যাওয়ার পরে আশেপাশের লোকজন বলতেছে যে তোমরা কারা? বলে আমরা কারা মানে, আমরা এই জমির মালিক। বলতেছি এই জমির মালিক তো খবির সাহেব। খবির সাহেব না, এই জমির মালিক আমরা। তখন আশেপাশের প্রতিবেশী যাইয়া খবর দিছে খবির রে, যে তোমার জমিতে এসে কারা দখল নিছে দেখো। কবির তাড়াতাড়ি আসছে যে তোমরা কারা। বলতেছে তোমরা কারা বুঝতেছো না, তুমি করিমের কাছে 3 খণ্ড বিক্রি করছো, করিম আমাকে এই জমি দিছে। কবির বলতেছে যে আমি তো 3 খণ্ড বিক্রি করি নাই, করো নাই, এই যে দলিল দেখো। এবং কবির ধরেন একজন নিতে পড়াইছে যে ভাই আমি তো অশিক্ষিত, তুমি একটু দেখো তো কি লেখা। সে বলতেছে হ্যাঁ তো 101, 102, 103 লেখা। তাহলে যেহেতু ভুলক্রমে 2 খণ্ড লিখে নিয়ে গেছে, তাহলে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম, এখন খবিরের প্রতিকার কি? দলিল সংশোধনের মামলা করা। দলিল সংশোধনের মামলা করে এসে বলবে যে ওনার আমি বিক্রি করছিলাম 1 খণ্ড, ও সিস্টেম করে প্রতারণা করে আমার কাছ থেকে লিখে নিয়ে গেছে আরো 2 খণ্ড। মামলা করলো। মামলা করার পরে আদালত দেখতেছে যে খবির, হ্যাঁ করিম প্রতারণা করছে, কথা সত্য, কিন্তু সে তার শ্যালকরে যে 102 দাগের জমি দিছে এইখানে আনা যাবে। কিন্তু দিনেশ তো সরল বিশ্বাসে কিনছিল মূল্যের বিনিময়ে, তো দিনেশ সে যে জমি দিছে এই জমি দিনেশের কাছ থেকে আনা যাবে না, বরং 103 দাগের যে মূল্য হয় বা ক্ষতিপূরণ সহ এটা আমি তোমারে দিয়াই দিতে পারি, কিন্তু সরল বিশ্বাসে যে তৃতীয় পক্ষ জমিটা কিনছে তার কাছ থেকে এটা আনা যাবে না। বুঝতে পারছেন? এবার এই লাইনটা পড়েন যে দলিল সংশোধনের আদেশ সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে। কি বিশ্বাসে? সৎ বিশ্বাসে। আর বলছে মূল্যের বিনিময়ে, দান যেটা করছে ওটা কিন্তু আনা যাবে। মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করবে না। অর্থাৎ আদালত দলিল সংশোধনের আদেশ দিবে না যে ক্ষেত্রে সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করে। বুঝছেন কিনা? তাহলে আপনি এখানে যা সংক্ষেপে মনে রাখবেন যে দলিল সংশোধনের মামলায় সরল বিশ্বাস এবং মূল্যের বিনিময়ে যে কিনছে তার অধিকার ক্ষুণ্ণ করে দলিল সংশোধন করা যাবে, কিন্তু 2 খণ্ডই যদি দান করতো তাহলে আবার আনা যাইতো। আবার একটা কথা,
দিনেশ যদি জেনে শুনে, কিন্তু দিনেশ জানে যে এটা ভেজালে জমি, দিনেশ জেনে শুনে কিনলে আবার আদালত আনতে পারত, বুঝছেন? কিন্তু যে সৎ বিশ্বাসে কিনছে তার কাছ থেকে আনতে পারবে না। এখন আপনাদের আবার অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, বলবেন স্যার দিনেশ জেনে শুনে কিনছে নাকি সরল বিশ্বাসে কিনছে, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, এটা ওই মামলার বিষয়বস্তু, পার্টিকুলার ঘটনার উপরে, যে দিনেশ এসে বলবে যে, দিনেশই প্রমাণ করবে, দিনেশ এসে বলবে যে আমি তো সৎ বিশ্বাসে কিনছি, আদালত বলবে যে কেমনে সৎ বিশ্বাস প্রমাণ করো? দিনেশ তখন বলবে যে আমি খোঁজ খবর নিয়েছিলাম, বিভিন্ন জায়গায় নিয়ে জানছি যে এটার মালিক সেই। বুঝতে পারছেন? তাহলে আমাদের আপাতত যেটা জানতে হবে সেটা হলো, সৎ বিশ্বাসে কিনলে দলিল সংশোধন করা যাবে না, সৎ বিশ্বাস ছাড়া মূল্যের বিনিময়ে যদি কিনে তাহলে আবার ফেরত আনা যাবে। বুঝছেন? তারপরে পয়েন্টটা দেখেন, 34 ধারা অনুযায়ী একটি দলিল সংশোধনের মকদ্দমায় আদালত দলিল সংশোধনের আদেশ প্রদান করার পরে, আন্ডারলাইন করবেন, সংশোধিত বিষয়টি সুনির্দিষ্টভাবে আদালতের মাধ্যমে কার্যকর করা যেতে পারে। এটার অর্থ হলো, যখন আদালত দলিল সংশোধনের আদেশ দিছে তো দিছে, আবার যে আদেশটা দিছে এটা আবার সুনির্দিষ্টভাবে কার্যকর করাও যাবে। কততে বলছে? 34-এ। ধরেন একটা চুক্তির বিষয়বস্তু সংশোধন করলো, সংশোধন করে বলতে পারে যে তুমি এটা এখন ওর কাছে বিক্রি করো, এটা হলো সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন। বা সংশোধন করে বললো তুমি এটা এখন কিনো, সংশোধন করে দিছে, এখন তুমি চুক্তির বিষয়বস্তু পালন করো, এটারে বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। তো এটা বলছে কত ধারায়? 34। 34। তো এখানে একটু আশেপাশে একটু কথা লেখেন, একটু লেখেন, তারপরে আমরা পড়ি। আহ লেখেন ধারা 32। ধারা 32 লেখেন, দলিল সংশোধনের ক্ষেত্রে দাঁড়ান, লিখছেন? দলিল সংশোধনের ক্ষেত্রে পক্ষসমূহের অভিপ্রায় সম্পর্কে অনুমান, পক্ষসমূহের অভিপ্রায় সম্পর্কে অনুমান। অনুমান, অনুমান, অনুমান লিখছেন না? জি স্যার। ব্র্যাকেটে লেখেন, ব্র্যাকেটে একটু জাস্ট দুইটা শব্দ লেখেন, সুষম ও সুবিচারমূলক, সুষম ও সুবিচারমূলক। সুষম এবং কি বলেন, সুবিচারমূলক। এখানে আদালত যখন দলিল সংশোধন করতে যাবে তখন আদালত দেখবে যে পক্ষরা আছে তাদের অভিপ্রায় কি সুষম এবং সুবিচারমূলক ছিল কিনা। যদি সুষম এবং সুবিচারমূলক থাকে তাহলেই আদালত দলিল সংশোধনের নির্দেশ দিবে। বুঝতে পারছেন? এবং এটার ইংরেজি দরকার নাই, ইংরেজি হচ্ছে ইকুইটেবল এন্ড কনসেনসাস, দরকার নাই। কি মনে রাখবেন? সুষম আর সুবিচারমূলক। ধারা 33টা লেখেন, ধারা 33। দেখেন, সংশোধনের নীতিসমূহ, সংশোধনের নীতিসমূহ। বই আনেন নাই উমর সাহেব? সংশোধনের নীতিসমূহ। তো এখানে যে বিষয়টা মনে রাখেন যে আমরা 4টা ধারায় শিখলাম, দলিল সংশোধনের মামলা 31, পক্ষগণের অভিপ্রায় 32, নীতি সমূহ 33, আর দলিল সংশোধন করে আদালতের মাধ্যমে কার্য সম্পাদন করা যেতে পারে, এটা কত? 34। বুঝতে পেরেছেন? তো পরীক্ষা প্রশ্ন এই জায়গায় অনেক কিছু আসতে পারে। বিগত বছরে কি প্রশ্ন আসছে এটা একটু দেখি। দেখেন যে দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হবে? কত বছর? 3 বছর। তারপরে দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকায়নের কোন ধারার বিধান মধ্যে দলিল সংশোধন করা যেতে পারে? কত ধারা? 31।
তারপরে দলিল সংশোধনের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় উল্লেখ আছে বলেন? 31 ধারা। 4 নাম্বার প্রশ্নটা পড়ি আমরা, যে একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র কি আদালত দ্বারা। এখানে অনেকে ফাঁদে পা দিবেন, লিখবেন যে পক্ষগণ দ্বারা, বাট অ্যাকচুয়ালি পক্ষগণ তো আবেদন মামলা করবে, সংশোধন করবে কে? আদালত। আদালত। বুঝতে পারছেন? সংশোধন করার মালিক তো আদালত, আমরা তো যাই শুধু করব কি আবেদন। সংশোধন যে দলিলটা তাকে ওইটাকে আদালতের মাধ্যমে আসতে হবে। এমনি নিজেরা চাইলে করা যাবে। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের নিম্নলিখিত কয়টি কারণে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে? 3টি। 3টি। 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ, দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারার অধীন দলিল সংশোধনের বিধান প্রযোজ্য হবে লিখিত দলিল সংশোধনের ক্ষেত্রে আর অন্য কোনো লিখিত দলিল। সংশোধনের প্রথমে জন্য। হলো লিখিত, শুধুমাত্র লিখিত দলিল সংশোধনের ক্ষেত্রে, আর অন্য যে কোনো লিখিত দলিল সংশোধনের ক্ষেত্রে। আর এই জায়গায় চুক্তি থাকলে সেটাও হইতো। বুঝছেন? 9 নাম্বারটা দেখেন, 9 দলিল সংশোধনের মকদ্দমা তামাদি মেয়াদ গণনা শুরু হবে বাদী দলিলের ভুলের বিষয়টি জানতে পারে আর বাদী দলিলের প্রতারণার বিষয়টি জানতে পারে। বুঝতে পারছেন? 11 দলিল সংশোধনে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারায় দলিল সংশোধনের আদেশ দেওয়া আদালতের জন্য কি বলেন? বিবেচনামূলক। 12 নাম্বারটা দেখেন, 12 নাম্বার সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় চুক্তির পক্ষ সমূহের অভিপ্রায় প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিস কত ধারা লিখে দিছি কেবল। প্রিজাম্পশন মানে হলো অনুমান, ইন্টেন্ট অফ পার্টিস মানে হলো পক্ষগণের অভিপ্রায়। বুঝতে পেরেছেন? 13 নাম্বারটা দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর কোন ধারায় দলিল সংশোধনের নীতি সমূহ প্রিন্সিপালস অফ রেকটিফিকেশন নীতি সমূহ কত ধারায়? 33। 14 নাম্বারটা দেখেন, আদালত সংশোধিত দলিল সুনির্দিষ্টভাবে বলবৎকরণের স্পেসিফিক ইনফরমেন্স, ইংলিশটা আন্ডারলাইন করেন, স্পেসিফিক ইনফরমেন্স অফ কন্ট্রাক্ট অফ রেকটিফাইড কন্ট্রাক্ট কত ধারায়? 34। এখানে একটা উদাহরণ আছে, দেখেন উদাহরণটা পড়ি, এটাও বেশ গুরুত্বপূর্ণ, পুরাতন বইতে নেই। ক তার অ্যাটর্নি খ কে খরচার পরিবর্তে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য লিখিতভাবে চুক্তি করে। চুক্তিটিতে মক্কেলের নাম এবং অধিকার ভুলভাবে উল্লেখ করা হয়। চুক্তিটি যদি যথাযথভাবে ব্যাখ্যা করা হয় তাহলে চুক্তিটি খ কে সকল অধিকার হতে বারিত করবে। এই ক্ষেত্রে খ দলিলটি সংশোধন করে উক্ত অর্থ পাওয়ার অধিকারী হবে। কেন ওই ভুলভাবে লিখছে, আর ওই চুক্তিতে যা লিখছে সেইভাবে যদি পালিত হয় তাহলে সে কোনো টাকা পয়সা পাবে না। এই কারণে কিসের মামলা করতে পারে? দলিল সংশোধনে। তো দলিল সংশোধন নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আপনাদের, দলিল সংশোধন রিলেটেড। এই বিপাশ বিশ্বাস, বাইন বিশ্বাস শেষ পর্যন্ত যেটা থাকে ঠিক আছে, বলেন বিপাশ বাইন বলেন দলিল সংশোধনের মামলা কখন করে বলেন? দলিল সংশোধন মামলা কে করতে পারে? যে দলিলের পক্ষ না সে কি পারবে? সে পারবে। দিনেশ সাহেব, লোকাস স্ট্যান্ডি শব্দের অর্থ কি? লোকাস স্ট্যান্ডি মানে সংশোধন করা। যে মামলা করতে পারে। সংশোধন তো আপনার আমি করতে পারতেছি না। অ্যাটলিস্ট বলতেন যে লুকাস স্ট্যান্ডি মানে যে জায়গাতে লোকাল বাস ছাড়ে, তাও তো মানা যাইতো। তা লোকাস স্ট্যান্ডি মানে হচ্ছে যে মামলা করার অধিকার, মানে যে মামলা করতে পারে। চুক্তিরোধে আসি, দেখেন চুক্তিরোধ, রেসিশন অফ কন্ট্রাক্ট। আমরা সব সময় যেটা পড়বো এটার ইংরেজি টার্মটা মনে রাখবেন, সব ইংরেজি মনে রাখার দরকার নাই।
যেরকম আমরা পড়ছিলাম চুক্তি প্রবল বা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, এটাকে বলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। আর এটা বলছে চুক্তি রদ, রেসিশন অফ কন্ট্রাক্ট। চুক্তি রদ জিনিসটা আসলে কি? আমরা যখন 12 ধারা পড়তেছিলাম তখন মনে আছে হয়তো বা আপনাদের, যে যখন কোনো বিষয় নিয়ে কারো মধ্যে চুক্তি হয় এবং চুক্তির শর্ত যদি কেউ ভঙ্গ করে, তাহলে ওই চুক্তি রিলেটেড 4 ধরনের মামলা করা যায়। 4 ধরনের। একটা হলো চুক্তি প্রবল, চুক্তি ভঙ্গ করলে তারে দিয়ে সেই কাজই করাইতে চাই, চুক্তি প্রবল, মনে আছে? আর একটা হলো ক্ষতিপূরণ, যে তুমি ওই কাজ করো আর না করো, আমারে ক্ষতিপূরণ দিবা, এটা হলো ক্ষতিপূরণ নাকি? একটা হলো নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা মানে হলো আমার কাছে বিক্রি করো আর না করো, আমার টিভিতে গান গাও আর না গাও, আর একজনের টিভিতে যে গান গাইতে পারবা না, এটা হলো নিষেধাজ্ঞা। আর চুক্তি রদ হলো যে তুমি যেহেতু শর্ত ভঙ্গ করছো, তো তোমার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ, কোনো সম্পর্কই নাই, মানে আমার চুক্তি আমার লস হইলে হোক, কিন্তু এই চুক্তি রিলেটেড তোমার সাথে আর কিছুই হবে না। বাস্তবে চুক্তি রদের মামলা করা হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত হইতে হয়, কিন্তু এটাও অনেক সময় মানুষের জেদ কাজ করে যে ওর সাথে আমি আর কোনো চুক্তি রাখবো না, তখন করতে হবে কি? চুক্তি রদ। ওই যে আপনার এক বন্ধুর উপর আপনি রাগ হইছেন, সম্পর্কের অবনতি হয়েছে, এখন সে যে বাসায়, আপনার বাসার কাছে বাসা, ওই রাস্তা দিয়ে আপনি আর হাঁটেন না, যে আমি দরকার একটু ঘুরে যাব, কিন্তু ওই রাস্তায় দিয়ে ওর মুখ আর দেখবো না, এটা হলো চুক্তি রদ। বুঝতে পারছেন? চুক্তি রদ মানে সম্পর্কের অবসান হওয়া। তো আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 থেকে 38 ধারা পর্যন্ত আলোচনা করেছে কি? চুক্তি রদ। তো আমরা একটু পড়ি, দেখেন। প্রথমে আসি যে চুক্তি রদ কি, এটা একটু পড়ি। চুক্তি রদ অর্থ হলো চুক্তির পরিসমাপ্তি বা চুক্তির কোনো শর্ত বা শর্তাবলী অকার্যকর করা বা রদ করা। সাধারণত চুক্তির পক্ষগণ পারস্পরিক সম্মতির ভিত্তিতে কোনো চুক্তি রদ করতে পারে, এমনকি চুক্তির পর মৌখিক সম্মতির মাধ্যমেও চুক্তি রদ করা যেতে পারে। তবে কোনো চুক্তি আইনত লিখিত হওয়া বা নিবন্ধিত আবশ্যিক হলে উক্ত ক্ষেত্রে এমন চুক্তি পরবর্তীতে অন্য কোনো লিখিত চুক্তির মাধ্যমে রদ করা যেতে পারে। অন্যদিকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় আদালতের মাধ্যমে চুক্তি রোধের অধিকার দিয়েছে, এটুক জানলেই হবে। আর যার বইতে নাই এদিক সেদিক চাচাই করেন না, চুক্তি রোধ মোটামুটি এইটুকুই। এখন আমরা চলে আসি যে চুক্তি রোধের আদেশ যে ক্ষেত্রে দিতে পারে, এটা আছে দেখেন, when rescission may be adjust। তো এটা হচ্ছে ধারা কত? 35। 35 ধারার অধীন একটি লিখিত চুক্তি গোল দিবেন 3টি ক্ষেত্রে চুক্তি রোধের মামলা করা যায়। ওই জায়গায় দলিল সংশোধনের মামলা করা যেত কয়টা ক্ষেত্রে? 3টা। ওই যে প্রতারণা থাকলে, পারস্পরিক ভুল থাকলে, পক্ষগণের প্রকৃত মনোভাব ব্যক্ত না হলে। চুক্তি রোধের ক্ষেত্রেও কয়টা? 3টা। কি কি দেখেন? যে ক্ষেত্রে চুক্তিটি গোল দিবেন লিখিত এবং বাতিল যোগ্য, ভয়েডেবল, লিখিত এবং কি বাতিল যোগ্য, বা বাদী কর্তৃক রদযোগ্য বা সমাপ্ত যোগ্য, টার্মিনেবল বাই দা প্লেইন্টিফ। বাতিলযোগ্য চুক্তি কাকে বলে? বাতিলযোগ্য অর্থটা হলো যে এখন পর্যন্ত বৈধ আছে, বাট বাদী যদি মনে করে এটা বাতিলের জন্য মামলা করতে পারে, বা বাদী যদি মনে করে এটা বাতিল করতে পারে। আপনারা সবাই এলএলবি তে চুক্তি আইন করে এসেছেন, চুক্তি আইন 1872। তো এই চুক্তি আইনে একটা বিধান আছে, মানে চুক্তি যখন দুই পক্ষ চুক্তি করে, চুক্তির কতগুলো উপাদান আছে, যে আপনার ওই আপনার পক্ষগণের বয়স হইতে হবে, স্বাধীন সম্মতি হইতে হবে, তারপরে একটা প্রতিদান থাকতে হবে। তো এই সবগুলো উপাদান যদি থাকে তাহলে একটা বৈধ চুক্তি। কিন্তু কিছু কিছু চুক্তি আছে অবৈধ, ওইটা বৈধ করার কোনো সুযোগ নাই। সেটা ধরেন কাজা বেচা কেনার চুক্তি করছে, এটা কি মূল বিষয়বস্তুই অবৈধ, এটা কখনো বৈধ হতে পারে না। একজন নাবালক চুক্তি করছে নাবালকের সাথে, নাবালকের চুক্তি হলো ভয়ডা বিনিশিও, এটা অবৈধ। কিন্তু কিছু কিছু চুক্তি আছে যে চুক্তিটা বৈধ এবং অবৈধর মাঝামাঝি, ওইটা হলো বাতিল যোগ্য, এখনো বাতিল হয় নাই, বা যে ক্ষতিগ্রস্ত সে ইচ্ছা করলে বাতিল করতে পারে। কিভাবে? আপনি একজনকে ভয় দেখাইয়া চুক্তিতে বাধ্য করছেন যে এই চুক্তি করো, নাহলে তোমার খবর আছে,
বা তারে ভুল বর্ণনা দিয়ে চুক্তিতে বাধ্য করছে যে এখানে এই সিমেন্ট ফ্যাক্টরিতে মাসে 500 বস্তা সার উৎপাদন হয়, কিন্তু দেখলেন যে 50 বস্তাও হয় না, বুঝছেন? তাহলে ভুল বর্ণনা থাকতে পারে, মিসরিপ্রেজেন্টেশন বলে, কোয়েরশিয়ান মানে বল প্রয়োগ করে কাজটা করছেন। এরপর আছে প্রতারণা, প্রতারণা করছেন, যে বললেন যে এই জমি জীবনও বন্যার পানিতে জমে না বা তলায় যায় না, বাট ওটা প্রতি বছরই তলায়, এটা প্রতারণা। তারপরে আছে আনডিউ ইনফ্লুয়েন্স। আনডিউ ইনফ্লুয়েন্স হলো এরকম যে উকিল সাহেব আসছে আপনার কাছে, বিধবা মহিলা, হিন্দু বিধবা মহিলা আসছে, এখন উকিল সাহেব পরামর্শ দিচ্ছে যে আপনি তো মামলা হেরে যাবেন, হেরে গেলে তো আপনার প্রতিপক্ষ আপনার যে জমি জমা আছে নিয়ে যাবেন, তার চেয়ে এই জমি জমা আপনি আমার নামে লিখে দেন। এটার বলে আনডিউ ইনফ্লুয়েন্স। মানে উকিল সাহেব তো মক্কেলের উপর একটা প্রভাব বিস্তার করে। তো এই ক্ষেত্রে ওই হিন্দু বিধবা বা ওই যে ফ্যাক্টরি কিনতে বা ওই যে জমি কিনতে চুক্তিটা বৈধ, বাট সে যে কোনো সময় এই চুক্তিটা বাতিল করতে পারে, এটার বলে হলো বাতিল যোগ্য। বুঝছেন? বাতিল যোগ্য আর বাতিল দুইটার ভিতর পার্থক্য হলো, বাতিলটা হলো শুরু থেকে বাতিল, আর বাতিল যোগ্য হলো আপনার ইচ্ছাক্রমে বাতিল। এখন পর্যন্ত ঠিকঠাক সহ্য করে আছি, কিন্তু যে কোনো সময় এটা বাতিল করা যেতে পারে, এটা হলো বাতিল যোগ্য। তাহলে চুক্তি রদের মামলা করতে হলে দলিল চুক্তিটা কি হইতে হবে? লিখিত এবং বাতিল যোগ্য। তারপরে দেখেন, যে ক্ষেত্রে চুক্তিটি যে কারণে অবৈধ, আন্ডারলাইন করবেন, তা চুক্তি ওঠে স্পষ্টভাবে প্রতীয়মান হয় না, যার জন্য বাদী অপেক্ষা বিবাদীকে বেশি দায়ী করা যায়। ধরেন এখানে একটা বিষয় যে কি কারণে অবৈধ বোঝা যাচ্ছে না, কিন্তু বাদী অপেক্ষা বিবাদীকে বেশি দায়ী করা যায়। ওই যে সেম উদাহরণ, যে জমি বিক্রি করছে কিন্তু বলে নাই যে এই জমি প্রতি বছর তলায় যায়, বলেও মানে ইতিবাচকও বলে নাই, নেতিবাচকও বলে নাই, বলে নাই যে কোনোদিন তলায় না, এটাও বলে নাই, আবার এটাও বলে নাই যে প্রতি বছর ডুবে যায় বা তলিয়ে যায়, এটাও বলে নাই। তো পরবর্তীতে যখন ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানতে পারলো, সে চুক্তি রোধের মামলা করতে পারে যে ওনার, যদিও তার তরফ থেকে কোনো প্রতারণা ছিল না, কিন্তু সে তো এই চুক্তিটা অবৈধ। কেন অবৈধ? কারণ সে প্রকৃত সত্য গোপন রাখছে, তো আমি চুক্তি রদ চাই। তারপরে দেখেন, যে ক্ষেত্রে বিক্রয় বা লিজ চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ দেওয়া হয়েছে, একটা চুক্তিতে বিক্রয় বা লিজ চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদনের আদেশ দিছে আদালত, বিক্রেতা বা লিজ গ্রহীতাকে, কে কে বলেন? বিক্রেতা বা লিজ গ্রহীতা, বাট এই জায়গা অ্যাকচুয়ালি হবে কি? ক্রেতা লেখেন, ক্রেতা। বিক্রেতার জায়গা কেটে দিয়ে কি লিখবেন? ক্রেতা। পাইছেন? এই জায়গা লিখবেন বিক্রেতার জায়গা কি? ক্রেতা। ক্রেতা বা লিজ গ্রহীতাকে যে অর্থ পরিশোধ করতে নির্দেশ দিয়েছে তা সে পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। এই কথাটার অর্থ একটু ব্যাখ্যা দেই, যে ধরেন আপনি ক্রেতা মামলা করতে যে অমুক আমার কাছে জমি বিক্রি করতে যাচ্ছে, এখন জমি বিক্রি করতে যাচ্ছেন না, ইয়ার ওনার তার জমি বিক্রি করতে বাধ্য করেন। তো মামলা করার পরে আদালত বলছে যে ঠিক আছে, তাহলে তুমি বাদ বাকি টাকা দিয়ে দাও, ওরে বাধ্য করতেছি। এখন বাদ বাকি টাকা চাইছে বাট সে দিতে পারে নাই, তাহলে আদালত কি করে দিবে? চুক্তি রদ করে দিবে। বুঝতে পারছেন? তাহলে বিক্রয় বা লিজ চুক্তির ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ দিতে ক্রেতা বা লিজ গ্রহীতা যদি অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রেও করতে হবে কি মামলা? চুক্তি রদের মামলা। তাহলে আমার মনে রাখতে হবে, বলেন তো যে চুক্তি রদের মামলা মৌখিক চুক্তির ক্ষেত্রে করা যায় কিনা? চুক্তি রদের মামলা কি মৌখিক চুক্তির ক্ষেত্রে করা যায়? লিখিত। ওই যে প্রথম 1 নাম্বার পয়েন্টটা দেখেন, 35 ধারার একটি লিখিত চুক্তি হইতে হবে। মৌখিক চুক্তির ক্ষেত্রে চুক্তি রদের মামলা করা যায় না। দলিল সংশোধনের ক্ষেত্রে অবশ্যই লিখিত হতে হবে, কিন্তু 12 ধারার মামলা লিখিত হতে পারে, মৌখিকও হতে পারে। এখন এখানে একটা ব্যাখ্যা দিছে, দেখেন বাতিলযোগ্য চুক্তি, ভয়েডেবল কন্ট্রাক্ট। এটা এখন এতক্ষণ ধরে পড়াইলাম, এটা বিস্তারিত পড়বো না, জাস্ট মনে রাখবেন যে যদি কোনো চুক্তিতে কতগুলো উপাদান থাকে, এই উপাদানগুলো হলো কি কি। এই যে দেখেন একেবারে বাতিলযোগ্য চুক্তি কাকে বলে একটু পড়ি, আপনারা তো মানে এটা এত গুরুত্বপূর্ণ না, জাস্ট জানতে হবে যে যেহেতু বাদী কর্তৃক বাতিলযোগ্য চুক্তি আদালত রদ করতে পারে, সেহেতু চুক্তি রদের মকদ্দমায় বাদীকে প্রমাণ করতে হবে চুক্তিটি একটি বাতিলযোগ্য চুক্তি। সুতরাং চুক্তি কখন বাতিলযোগ্য সেটা চুক্তি আইন অনুসারে নির্ধারণ করতে হবে। বাতিলযোগ্য চুক্তি হলে এমন চুক্তি যা এক বা একাধিক পক্ষের ইচ্ছাক্রমে কার্যকর করা যায়, কিন্তু
অপর পক্ষ বা পক্ষ সমের ইচ্ছাক্রমে কার্যকর করা যায় না। তারপরে দেখেন এই জায়গা চুক্তি আইনের 19 ক এগুলো পড়া লাগবে না, 19 ক এগুলো পড়া লাগবে না। জাস্ট এখানে একটা বিষয় দেখেন, জবরদস্তি পাইছেন, প্রতারণা, মিথ্যা বর্ণনা দ্বারা সম্মতি আদায় করা হলে, চুক্তিতে অসঙ্গত প্রভাব দ্বারা সম্মতি আদায় করা হলে, যে পক্ষের সম্মতি আদায় করা হয়েছে, আন্ডারলাইন করেন, যে পক্ষের সম্মতি আদায় করা হয়েছে সে পক্ষের ইচ্ছাক্রমে চুক্তিটি কি হবে, বাতিলযোগ্য হবে। আমরা একটা উদাহরণ পড়ি। তো উদাহরণ যদি আমরা দেখি, প্রতারণা করার অভিপ্রায়ে এ মিথ্যা বর্ণনা প্রদান করে যে তার কারখানায় বছরে 500 মণ সার প্রস্তুত করা হয় এবং বি কে উক্ত কারখানা ক্রয় করতে প্ররোচিত করে। চুক্তিটি বি এর ইচ্ছাক্রমে বাতিলযোগ্য হবে। যারা প্রথম প্রথম নতুন করবেন তাদের মনে হবে কি যে বিক্রি করতে চাইছে ও কিনতে চাইছে, তাহলে বি বাতিল করবে কেন? এই জায়গায় কিছু কথা উজ্জ আছে। উজ্জ হলো কি, বি পরবর্তীতে দেখছে যে ওই কারখানায় 500 মণ সার উৎপাদন হয় না, এই কারণে সে বি এর ইচ্ছাক্রমে চুক্তিটি মানে রদ করতে পারে। বুঝছেন? তো এই জায়গায় যে অবসানযোগ্য, পরিসমাপ্তিযোগ্য, অবৈধ চুক্তি, এই আদালতের ডিগ্রি অনুসারে ইজারা গ্রহীতা ক্রয় মূল্য এগুলা কিছু পড়বো না। জাস্ট জেনে রাখা ভালোর উপরে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা পড়বো। জাস্ট দেখেন, ক এটুক আপনারাও পড়বেন না, বা দুইটুক পড়ার প্রয়োজন নাই। ক একটি বায়না চুক্তি বলবৎকরণের মকদ্দমায় ডিগ্রি প্রাপ্ত হয়েছে, যেখানে 3 মাসের মধ্যে চুক্তি মূল্য পরিশোধ করতে নির্দেশ দিচ্ছে। বলছে যে তুমি টাকা পয়সা দিবা কয় মাসের মধ্যে? 3 মাস। কিন্তু ক উক্ত সময় উক্ত মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, সে পরিশোধ করতে পারে নাই। এই ক্ষেত্রে এমন চুক্তিটি রদ করতে বিক্রেতা বিবাদী 35 ধারায় মকদ্দমা দায়ের করতে পারে। এখন আমরা চলে আসি যে চুক্তি রদের মামলা কে করতে পারে। দেখেন, চুক্তি রদের মকদ্দমা কে দায়ের করতে পারে? বলেন তো, দলিল সংশোধনের মামলা কে করতে পারতো? শুধুমাত্র দলিলের পক্ষ, দলিলের পক্ষ। কিন্তু চুক্তি রদের মামলা, চুক্তিতে স্বার্থ আছে, চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন যে কোনো ব্যক্তি পারে, তাতে সে ওই চুক্তির পক্ষ হোক বা না হোক। বুঝছেন? তাহলে এই যে দেখেন, চুক্তিতে স্বার্থ আছে, আন্ডারলাইন করবেন, চুক্তিতে স্বার্থ আছে এমন যে কোনো ব্যক্তি চুক্তি রদের মকদ্দমা দায়ের করতে পারে। তাতে কি তাকে ওই চুক্তির পক্ষ হতে হবে? না। সুতরাং শুধুমাত্র চুক্তির পক্ষ ছাড়াও যে কোনো ব্যক্তি চুক্তিতে যার স্বার্থ আছে সে চুক্তি রদের মকদ্দমা দায়ের করতে পারে। সুতরাং চুক্তি রদের মকদ্দমার ক্ষেত্রে বাদীকে উক্ত চুক্তির পক্ষ হওয়ার প্রয়োজন নাই। কিন্তু স্টার দিয়ে লেখেন, নিচে লেখেন বিবাদীকে অবশ্যই পক্ষ হতে হবে, বিবাদীকে অবশ্যই উক্ত চুক্তির পক্ষ হতে হবে। বাদীকে পক্ষ হওয়ার দরকার নাই, মানে আমি একটু উদাহরণ দেই তাহলে ভালো বুঝবেন। ধরেন হিন্দু যৌথ পরিবারের এক সদস্য, সে একটা জমি বিক্রি করছে, যে জমির উপরে ওনাদের সকলের অধিকার আছে, ওই পরিবারের যারা আছে সকলের অধিকার আছে, কিন্তু সকলের সম্মতি না নিয়ে সে ওই জমি বিক্রি করছে। বুঝতে পারছেন? তো এখন যখন আপনার অন্যান্য সদস্যরা জানতে পারলো যে সে বিক্রি করছে, বায়না চুক্তি করছে, তাহলে ওই চুক্তির পক্ষ যে বিক্রি করছে ধরেন আমাদের নির্মল, আর এ হচ্ছে বিক্রেতা আর কিনছে হচ্ছে ইসমাইল হচ্ছে ক্রেতা। কিন্তু এই নির্মল যে জমি বিক্রি করতেছে, এই জমির উপরে পূর্ণ, পিপাস, পীযূষ, দীনেশ, এনাদ এদেরও স্বার্থ আছে, কিন্তু নির্মল বিক্রি করার সময় এদের সম্মতি নেয় নাই। বুঝতে পেরেছেন? তাহলে তারা যখন জানতে পারলো তখন তারা এই চুক্তিটা রদের মামলা করতে পারবে, যদিও ওই চুক্তির পক্ষ ছিল নির্মল আর ইসমাইল। এই চারজন কি ওই চুক্তির পক্ষ? না, কিন্তু এই চারজন ওই চুক্তি দ্বারা কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই চারজন চুক্তি রদের মামলা দায়ের করতে পারে। এজন্য চুক্তি রদের মামলায় যে চুক্তির পক্ষ হইতে হবে এমন কোনো কথা
নাই, কিন্তু যাদের বিরুদ্ধে করবেন তাদের তো পক্ষ হইতে হবে, কারণ এই চারজন মামলা করতেছে, করবে তো নির্মলের বিরুদ্ধে বা ইসমাইলের বিরুদ্ধে, তারা তো ওই চুক্তির পক্ষ, বুঝছেন? এই জন্য বাদীকে পক্ষ হওয়ার দরকার নাই, কিন্তু বিবাদীকে অবশ্যই পক্ষ হতে হবে। আমরা এখানে একটা উদাহরণ পড়ি, দেখেন। যৌথ হিন্দু পরিবারের ম্যানেজার কোনো চুক্তি সম্পাদন করলে উক্ত চুক্তি রদের জন্য যৌথ হিন্দু পরিবারের যে কোনো সদস্য মোকদ্দমা দায়ের করতে পারে, যদিও উক্ত সদস্য চুক্তির পক্ষ না। তামাদি আইন দেখেন, তামাদি আইন বলছে যে তামাদি আইনের গোল দিবেন 114 অনুচ্ছেদ অনুযায়ী চুক্তি রদের বা প্রত্যাহারের মামলা দায়েরের তামাদি মেয়াদ 1 বছর। যে সকল বিষয় বাদীকে চুক্তি বাতিল করার অধিকার প্রদান করে সেগুলি সম্পর্কে বাদী যখন প্রথমে অবগত হয় সেদিন থেকে 1 বছরের মধ্যে চুক্তি রদের বা প্রত্যাহারের মোকদ্দমা দায়ের করতে হবে। কতদিনের মধ্যে? 1 বছরের মধ্যে। কোর্ট ফিটা দেখেন, কোর্ট ফি চুক্তি রদের মোকদ্দমায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। বুঝতে পারছেন? এখানে একটু এই ধারার আগে একটু লেখেন ধারা 36, ধারা 36 দিয়ে লেখেন শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রোধের মামলা করা যায় না। শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রোধের মামলা করা যায় না। লিখছেন? ভুলের কারণে তো আমরা চুক্তি রোধের মামলা করব না, ভুলের কারণে কি মামলা করব? দলিল সংশোধন। দলিল সংশোধন 37 ধারাটা দেখেন, এখানে একটু বিস্তারিত বলছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমায় চুক্তি রোধের বিকল্প প্রতিকার অল্টারনেটিভ প্রেয়ার ফর রেসিশন, ধারা 37। এই কথাটার অর্থ খুব সিম্পল, এখানে একটু বিস্তারিত লেখছে। মূল বিষয় হলো যে আপনি মামলা করছেন 12 ধারার, 12 ধারার মামলা কইরা ওই জায়গায় আপনি লিখছেন যে ওনার আমার পক্ষে যদি 12 ধারার ডিক্রি না দেওয়া যায় তাহলে অ্যাটলিস্ট ওর সাথে আমার চুক্তিটা যেন রদ করা হয়। মানে আপনার কাছে জমি বিক্রি করতেছে না, এখন আপনি তারে বলছেন যে ওনার তারে জমি বিক্রি করতে বাধ্য করেন, যদি তারে জমি বিক্রি করতে বাধ্য নাই করা যায় তাহলে চুক্তিটা রদ করে দেওয়া হবে। মানে আপনার প্রথম চাওয়া হচ্ছে কার্য সম্পাদন, যদি কার্য সম্পাদন আদালত না দেয় তাহলে দিবে কি? চুক্তি রদ। এটা আপনি আদালতের কাছে প্রার্থনা করতেছেন যে প্রথম চাওয়া এটা, এটা যদি না দেওয়া হয় তাহলে বিকল্প প্রতিকার হিসেবে যেন চুক্তি রদ করা হয়। এ হলো কথা। তো দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 37 ধারায় বলা হয়েছে যে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মোকদ্দমায় বাদী বিকল্প হিসেবে চুক্তি রদ চাইতে পারে। 37 ধারায় বলা হয়েছে লিখিত চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মামলায় বাদী বিকল্প হিসেবে প্রার্থনা করতে পারে যে যদি চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা না যায় সেক্ষেত্রে এটা রদ করা হোক বা বাতিল হিসেবে অর্পণ করা হোক, এবং আদালত যদি চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করে অস্বীকৃতি জ্ঞাপন করে সেক্ষেত্রে চুক্তিটি রদ করার আদেশ প্রদান করুক, সে অনুসারে চুক্তিটি অর্পণ করুক। তাহলে কথা খুব সিম্পল, যে আর পড়বো না এই জায়গায়, যে 12 ধারার ডিক্রির পরিবর্তে চুক্তি রদ। কত? 37 ধারা। কার্য সম্পাদনের ডিক্রির পরিবর্তে কত ধারা? মানে চুক্তি রদ, এই কথাটা বলছে কত ধারায়? 37 ধারায়। আমরা চলে এসে 38 ধারা, চুক্তি রদের মামলায় ক্ষতিপূরণ। এটা একটু পড়ি, পুরো নতুন বইটা আছে। চুক্তি রদকারী পক্ষকে আদালত ন্যায় পরায়ণতা করতে বলতে পারে। কোর্ট মে রিকোয়ার পার্টি রেসিন্ডিং টু ডু ইন ইকুইটি। এই কথাটার অর্থ কি শুনেন? এই আমি প্রথম দিন আপনাদের বলছিলাম, এর আগের ক্লাসে বলছিলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে ক্ষতিরোধ আছে, মানে ক্ষতিপূরণ আছে 19, 38, 41, মনে আছে কিনা? ওই যে আরিফ সাহেবের উদাহরণ। চুক্তি প্রবলের ক্ষেত্রে ক্ষতিপূরণ আছে 19। চুক্তি প্রবলের মামলায় ক্ষতিপূরণ, যে মামলায় হেরে যায় সে ক্ষতিপূরণ দেয় অপর পক্ষে। বুঝছেন? যে হেরে গেছে বিবাদী সে ক্ষতিপূরণ দিচ্ছে মামলায় যে দিচ্ছে তারে, বা বাদী সর্বদা ক্ষতিপূরণ পায় 19 ধারায়। কিন্তু এই জায়গায় 38 ধারার ক্ষতিপূরণটা উল্টা। এই জায়গায় যে যে মামলা করছে
সে ক্ষতিপূরণ দিবে আরেকজনকে। আমি চুক্তি রদ চাইছি, আমার আবেদন অনুসারে চুক্তি রদ করছে, এখন আমি ক্ষতিপূরণ দিব যাদের চুক্তি রদ করছে তাদেরকে। এখন আপনার কাছে অদ্ভুত লাগতে পারে যে স্যার কেন আমি তাদের ক্ষতিপূরণ দিব, এটা অদ্ভুত লাগলেও একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। শোনেন, ধরেন ওই যে একটু আগে মানে আরেকটা উদাহরণ দেই, আপনি একটা জমির উপর দিয়ে হাঁটেন বা এলাকাবাসী ওই জমির উপর দিয়ে হাঁটে, ওটা প্রাইভেট একটা জমি। এখন ওই জমিটা সে একজনের কাছে বিক্রি করতে চাইছে, সে ওই জমিতে কারখানা দিবে, এবং কারখানা যদি দেয় তাহলে ওই জমিটা টোটালি মানে বন্ধ হয়ে যাবে, হাঁটাচলা করা যাবে না। তাহলে এই জায়গা যিনি বিক্রি করবে তিনি এক পক্ষ, আর যিনি কিনবে তিনি আর এক পক্ষ। কিন্তু এই চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাবাসী, তাদের হাঁটাচলার পথ থাকে না। তো তারা কি চুক্তি রোধের মামলা করতে পারবে কিনা বলেন? পারবে না। না স্যার। তারা তারা তো চুক্তির পক্ষ না, সমস্যা নাই, কিন্তু তারা তো ক্ষতিগ্রস্ত, তারা চুক্তি রোধের মামলা করতে পারে। এবং আদালত যদি তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়, যে আদালত সবকিছু শুনে মিলে আদালত বললো যে ঠিক আছে আপনারা এলাকাবাসী আপনাদের আবেদন অনুসারে অমুক অমুকের মধ্যকার চুক্তিটা রদ করা হোক, রদ করলো, কিন্তু এই চুক্তি রদের ফলে ক্ষতিগ্রস্ত কে হয়েছে? এই যারা বেচা কিনা করছিল তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তারা তো টাকা পয়সা পাইতেছে না। তো এই ক্ষেত্রে এলাকাবাসীরা বলবে যে চুক্তি রদ আমি করলাম ঠিক আছে, কিন্তু এই যে যারা বিবাদী তাদেরকে আপনারা ক্ষতিপূরণ দিবেন এত টাকা। বুঝতে পারছেন? তা এজন্য চুক্তি রদের মামলার ক্ষতিপূরণটা উল্টা, যে মামলা করছে বাদী সে ক্ষতিপূরণ দিবে অপর পক্ষে। বুঝছেন? আর 19-এর ক্ষতিপূরণ যে মামলায় হারছে সে ক্ষতিপূরণ দিবে কারে? বাদীরে, বা বিবাদী ক্ষতিপূরণ দিবে বাদীরে। এটা হলো 19। আর 38-এ হলো উল্টা, বাদী ক্ষতিপূরণ দিবে কারে? বিবাদীরে। বুঝছেন কাহিনী? তো একটু পরে আমরা বিরতিতে যাব। দেখেন 38 ধারায় বলা হয়েছে চুক্তি রদের সিদ্ধান্ত দিয়ে আদালত যে পক্ষকে এরূপ প্রতিকার মঞ্জুর করেছে, যে পক্ষরে দিছে সে পক্ষের তরফ থেকে, মানে বাদীর তরফ থেকে অপর পক্ষকে ন্যায় বিচারের প্রয়োজন অনুসারে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। সুনির্দিষ্ট প্রতিকারের 38 ধারা আন্ডারলাইন করবেন, ওয়ান হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি, নীতির উপর প্রতিষ্ঠিত। মানে যে ন্যায় বিচার চায় বা যে ন্যায়পরায়ণতা চায় সেও যেন ন্যায়পরায়ণতা করে। মানে আমি যদি ন্যায় বিচার চাই তাহলে আমারও ন্যায়ের পথেই থাকা উচিত। বা হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস, মানে আমি একজনের নামে নালিশ করতেছি কিন্তু ওই দোষটা আমার নিজেরই আছে, তাইলে হবে না। 38 ধারা নীতিটি চুক্তি আইনের 64 ধারার, এত পড়া লাগবে না, চুক্তি আইন টাইন অনেক কথা বলছে, এত পড়তেও যাব না। জাস্ট মনে রাখবেন চুক্তি রদের মামলায় ক্ষতিপূরণ কত ধারা? 30 ধারা। কে দিবে কারে? তার পক্ষে চুক্তিটা রদ করছে সে ক্ষতিপূরণ দিবে অপর পক্ষে। কথা ক্লিয়ার? জি। তো এই জায়গায় পার্থক্য পড়বো না, জাস্ট পার্থক্য পড়া আমাদের চুক্তি রদ দলিল বাতিল পরে পড়বো। সরাসরি চলে আসেন বিগত বছরের প্রশ্ন। এক্স ওয়াই এর নিকট একটি জমি বিক্রয় করলো, উক্ত জমির উপর দিয়ে অন্যের চলাচলের অধিকার আছে জানা সত্ত্বেও এক্স তা গোপন করে, ইচ্ছা করে গোপন করছে। ওয়াই চুক্তিটি কি করতে পারে? রদ করতে পারে। বুঝছেন? তারপরে দেখেন 2 নাম্বার, কোন চুক্তি বাতিলযোগ্য হলে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অনুযায়ী আদালত চুক্তিটি ড্যাশ কি করবে? বাতিলযোগ্য বলছে, বাতিলযোগ্য হলে কি করবেন? রদ করবেন, রদ। নিম্নের কোন ক্ষেত্রে আদালত চুক্তি রদের আদেশ দিতে পারে? যে ক্ষেত্রে চুক্তিটি বাদী কর্তৃক অবসানযোগ্য। বুঝতে পারছেন? অবসানযোগ্য মানে কি? যেটা ইচ্ছা করলে অবসান করতে পারে, এখনো অবসান হয় নাই। তো আমরা সেলফ প্র্যাকটিসে যদি চলে আসি, এখানে 9 নং প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। দেখেন, ক ক্ষয়ের নিকট একটি মাঠ বিক্রয় করে মাঠটির উপর দিয়ে চলাচলের অধিকার ছিল যা সম্পর্কে কয়ের সরাসরি ব্যক্তিগত জ্ঞান ছিল, কিন্তু সে সেটা ক্ষয়ের নিকট গোপন করেছিল, গোপন করছে। তাহলে খ এই ক্ষেত্রে চুক্তিটি রদ করার অধিকারী। বুঝছেন? 10 নম্বর ভিভিআই 10 নম্বর প্রশ্ন দেখেন, একজন অ্যাটর্নি, অ্যাটর্নি মানে হলো অ্যাডভোকেট, একজন অ্যাটর্নি কলিমুল্লাহ তার মক্কেল একজন হিন্দু বিধবা ক্ষয়ের পাওনাদারকে প্রতারণা করার উদ্দেশ্যে তার নামে হস্তান্তর করতে প্ররোচিত করলো। অ্যাটর্নি হিন্দু বিধবা সম্পত্তি নিয়ে নিছে,
তা ক এবং খ এর মধ্যে এই মর্মে সম্পাদিত চুক্তি খ কি করতে পারবে? রদের অধিকারী হবে, কারণ এই জায়গা সে অনুচিত প্রভাব খাটাইয়া এই জমি নিয়ে নিছে। বুঝছেন? 11 নম্বর প্রশ্নটা দেখেন, কেবলমাত্র ভুলের জন্য চুক্তি রদ করা যায় না। বুঝতে পারছেন? 12 নম্বরটা দেখেন, চুক্তি রদের মকদ্দমায় কোর্ট ফি দিতে হবে। কি কোর্ট ফি? এক বেলার। এই তো আমরা এরপরে বিরতি শেষে দলিল বাতিল পড়া শুরু করবো ইনশাল্লাহ। দেখেন, তাও আমরা শুনে যান, আমরা যেটা পড়লাম সেটা হলো যে দলিলটা যদি লিখিত এবং বাতিলযোগ্য হয়, লিখিত এবং বাতিলযোগ্য হলে চুক্তি রদের মামলা করা যায়। আর যদি দলিলটা বাতিল বা বাতিলযোগ্য উভয় হয়, হয় বাতিলযোগ্য না হলে বাতিল, তাহলে দলিল বাতিলের মামলা করা যায় না। এটা শুনেন, বাতিলযোগ্য হলে করা যায় চুক্তি রদ, আর বাতিলযোগ্য বা বাতিল হলে দলিল বাতিল। তার মানে একটা বিষয় এখানে খেয়াল করেন, যদি দলিলটা বাতিলযোগ্য হয় তাহলে সে জায়গায় চুক্তি রদ করা যায়, দলিল বাতিলও করা যায়। কিন্তু যদি বাতিল হয় তাহলে শুধু করতে হবে দলিল বাতিলের মামলা। এখন বলতে পারেন যে স্যার বুঝবো কিভাবে যে কোন দলিল বাতিলযোগ্য? বাতিলযোগ্য তো আমরা বুঝছি, ওই যে আনডিউ ইনফ্লুয়েন্স, অনুচিত প্রভাব খাটাই আপনাদের চুক্তি করা হয়েছে হিন্দু বিধবা মহিলার দিয়ে উকিল সাহেব, তারপরে ওই যে সার কারখানা বিক্রি করছে, জমি পানিতে তলিয়ে যায়, এই টাইপের চুক্তিগুলো হচ্ছে বাতিল যোগ্য। বুঝতে পারছেন? আর যে চুক্তি বাতিল ভয়টা বিনিশিও, মানে শুরু থেকেই বাতিল, সেটা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে এরকম যে আপনি যে বাসায় বসবাস করেন, আপনার প্রতিবেশী আইসা দেখাচ্ছে যে এই জমি আপনারই, দেখাচ্ছে যে এই বাড়ির মালিক হলো আপনার প্রতিবেশী, সে দাবি করতেছে কিভাবে যে তুমি 2 বছর আগে এই জমি আমার কাছে বিক্রি করছো। এই যে দেখো দলিল, শুধু দলিলই না, রেজিস্টার। তার মানে সে একটা জাল দলিল তৈরি করছে, অ্যাকচুয়ালি আপনি এরকম বিক্রি তার কাছে করেন। তাহলে এই দলিলটা হলো বাতিল, এই দলিলটা শুরু থেকেই বাতিল। এই মুহূর্তে আপনাকে চুক্তি রদের মামলা করলে হবে না, এই মুহূর্তে আপনাকে করতে হবে দলিল বাতিলের মামলা, যাতে ওই দলিলের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাহলে যদি দলিলটা লিখিত এবং বাতিল যোগ্য হয়, বাতিল যোগ্য, বাতিল যোগ্য মানে হলো প্রথম থেকে বৈধ আছে, যে কোনো সময় বাতিল করা যেতে পারে। আর বাতিল মানে হলো যেটা শুরু থেকেই বাতিল। তাহলে এরকম বাতিল, বিশেষ করে জাল দলিল তৈরি করছে, এই জাল দলিল, তাহলে ওই জাল দলিলটা বাতিলের জন্য আমাকে কি মামলা করতে হবে? দলিল বাতিল। তো এটারই বলে দেখেন ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। এটা আলোচনা করেছে 39 থেকে কত ধারা? 41 ধারা। 39 ধারা থেকে 41 ধারা। তো প্রথমে আমরা চলে আসি যে ক্ষেত্রে দলিল বাতিলের আদেশ দেওয়া যেতে পারে, when cancellation may be ordered। 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি এরূপ আশঙ্কা করে যে তার বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, লিখিত কোনো দলিল বাতিল না করে চালু রাখা হয়, তাহলে ভবিষ্যতে তার গুরুতর ক্ষতির কারণ হবে। তাহলে উক্ত ব্যক্তি সেই দলিল বা বাতিলযোগ্য হিসাবে বিচারপূর্বক সিদ্ধান্ত গ্রহণের জন্য মামলা দায়ের করতে পারে, এবং আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে বিষয়টি মীমাংসা করতে পারে, এবং দেখেন, এবং উক্ত দলিল অর্পণ বা বাতিলের জন্য আদেশ দিতে পারে। এখন আপনার বিরুদ্ধে একটা জাল দলিল তৈরি করছে, এখন আপনি যদি জানেন যে ওটা জাল দলিল, তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নেন নাই, অ্যাকশন যদি না নেন, একটা পর্যায়ে গিয়ে ওই জাল দলিলের বিষয়বস্তু বৈধ হয়ে যাবে। কারণ আপনি যদি জাল দলিল বাতিলের মামলা না করেন, তাহলে একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষে তার ওই বিষয়বস্তুটাই বৈধ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনার মনে রাখতে হবে যে শর্ত সমূহতে আসি। দেখেন শর্ত সমূহ, নিম্নলিখিত 2টি ক্ষেত্রে আদালত দলিল বাতিলের মকদ্দমায় দলিল বাতিলের আদেশ দিতে পারে। কোন লিখিত দলিল বাতিল বা বাতিল যোগ্য, ভয়েড অর ভয়েডেবল। কি বলেন? ভয়েড অর ভয়েডেবল হইলে চুক্তি রদের মামলাও করা যায়, দলিল বাতিলের মামলাও করা যায়। কিন্তু ভয়েড হইলে শুধু করা যায় কি? দলিল বাতিল।
ভয়েডেবল হইলে 35 ধারাও করা যায়, 39 ধারাও করা যায়, কিন্তু যেটা ভয়েড শুধু, সেটা শুধু করা যাবে কি দলিল বাতিল। এবং দলিল বাতিল রে বলে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। যদি বাদীর যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে যে এরূপ দলিল যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয় তাহলে তা তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে। দলিলটি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া অর্থ হলো দলিলটি বাতিল বা বাতিলযোগ্য কিনা সেটা নিষ্পত্তি না করে রেখে দেওয়া হলে সেটা বাদীর জন্য যুক্তিসঙ্গত ক্ষতির আশঙ্কা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে দলিল বাতিলের আদেশ দিতে পারে। তো এখানে একটা বিষয় এইভাবে চিন্তা করেন যে নির্মল একটা জমিতে বাস করে, নির্মলের প্রতিবেশী পূর্ণ এসে নির্মলের একটা দলিল দেখাইছে যে নির্মল তুমি যে জমিতে আসো এই জমির দখল ছেড়ে দাও, এই জমির মালিক আমি পূর্ণ। নির্মল বলতেছে কিভাবে আপনি মালিক? বলতেছে যে এই দেখো তুমি 2 বছর আগে এই জমি আমার কাছে বিক্রি করছো, এই যে দলিল, শুধু দলিলই না রেজিস্টার্ড ডকুমেন্ট। তো এখন নির্মলের এই মুহূর্তে প্রতিকার কি? নির্মলের এই মুহূর্তে প্রতিকার হলো দলিল বাতিলের মামলা করা। সে যদি 3 বছরের মধ্যে দলিল বাতিলের মামলা করতে হয়, সে যদি দলিল বাতিলের মামলা না করে সে যদি চুপচাপ থাকে এবং 3 বছর সময় যদি পেরিয়ে যায় তাহলে পূর্ণ ওই দলিলটা হয়ে যাবে বৈধ দলিল। বুঝতে পারছেন? তখন নির্মল পরবর্তীতে আর মামলা করে ওই দলিল বাতিল করতে পারবে না। এই কারণে বলতেছে যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, মানে কোনো দলিল বাতিলে মামলা না করে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার কি হয়ে যাবে? অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তো এই উদাহরণ এই জায়গায় পড়লাম না, আর এই জায়গায় অনেক কথা আছে এগুলো পড়বো না। জাস্ট এখানে চলে আসি যে 39 ধারায় আদালত যে প্রতিকার মঞ্জুর করতে পারে, এই জায়গায় চলে আসেন। আপনি যদি দলিল বাতিলের মামলা করেন তাহলে আদালত আপনারা কি প্রতিকার দিবে? উপরিল্লিখিত শর্তসমূহ পূরণ হলে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে নিম্নলিখিত আদেশসমূহ মঞ্জুর করতে পারে। দলিলটি বাতিল বা বাতিলযোগ্য হিসেবে আইন অনুযায়ী নিষ্পত্তি ঘোষণা করতে পারে। আদালত বলতে পারে যে পূর্ণর যে দলিলটা হচ্ছে ওটা হলো বাতিল। দলিলকে অর্পণের আদেশ দিতে পারে। পূর্ণরে বললো যে তোমার কাছে যে দলিল আছে ওটা কোর্টে অর্পণ করো, কোর্টে দিয়ে দাও, দলিলটি বাতিল করতে পারে। এবং কোর্ট বলতে পারে যে এই দলিলের সকল কার্যক্রম কি করা হলো? বাতিল করা হলো। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা চলে আসি যে দলিল বাতিলের মামলা কে করতে পারে। দলিল বাতিলের মামলা কে করতে পারে? তো একটা বিষয় খেয়াল করেন, একটু আগে বললাম চুক্তি রদের মামলা কে করতে পারে? চুক্তি রদের মামলা যে কোনো ব্যক্তি পারে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে সে চুক্তির পক্ষ থাক বা না থাক। কিন্তু দলিল সংশোধনের মামলা কে করতে পারে? শুধুমাত্র দলিল ওই চুক্তি বা দলিলের পক্ষ। দলিলের বাতিলের মামলাও চুক্তি রদের মতো যে কেউ করতে পারে, এটা আমি পক্ষ হই বা না। এখন কিভাবে আমি একটা উদাহরণ দেই। ধরেন আগের উদাহরণ যে নির্মল জমির মালিক, পূর্ণ এসে দেখাইছে যে নির্মল তুমি এই জমি আমার কাছে 2 বছর আগে বিক্রি করছো। তাহলে এই জাল দলিলের পক্ষ, এক পক্ষ হচ্ছে নির্মল আর এক পক্ষ হচ্ছে পূর্ণ। বুঝেন কিনা? তাহলে এই জায়গা তো নির্মল দলিল বাতিলের মামলা করতে পারবেই, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এরকম হতো যে পূর্ণ এসে দেখাইছে যে নির্মল এই যে দেখো তোমার বাবা জীবিত থাকা অবস্থায় এই জমি আমার দান করে গেছে বা আমার কাছে বিক্রি করে গেছে, এই যে, তাহলে ওই জাল দলিলে এক পক্ষ হলো নির্মলের বাবা আর এক পক্ষ হচ্ছে পূর্ণ। এই দলিল জাল দলিলে কি পক্ষ কি নির্মল? না। কিন্তু এই জাল দলিল দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? নির্মল। কারণ নির্মলের বাবার বর্তমানে তো সকল সম্পত্তির মালিক নির্মল। তাহলে নির্মল যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে নির্মলের প্রতিকার এখন কি? দলিল বাতিলের মামলা করা। বুঝতে পারছেন? তাহলে পক্ষ হইলেও দলিল বাতিলের মামলা করা যায়, পক্ষ না হইলেও দলিল বাতিলের মামলা করা যায়। আমি মনে রাখবো যে লোকাস স্ট্যান্ডি দলিল চুক্তি রদ আর দলিল বাতিল যে কেউ মামলা করতে পারে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু দলিল সংশোধনের মামলা কে করবে? শুধুমাত্র ক্ষতিগ্রস্ত না, দলিল সংশোধন তো শুধুমাত্র ওই পক্ষ আছে তারা। জি, বুঝতে পারছেন? এই যে দেখেন 39 ধারায় দলিল বাতিলের প্রতিকার শুধুমাত্র দলিলের পক্ষ সমূহের মধ্যে সীমাবদ্ধ না, অর্থাৎ একমাত্র দলিলের পক্ষরা যে দলিল বাতিলের মামলা করতে পারবে তা না, বরং যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য বা যে ব্যক্তি উক্ত বাতিল বা বাতিলযোগ্য দলিলের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে সে দলিলটি বাতিলের জন্য 39 ধারায় মকদ্দমা দায়ের করতে পারে। 39 ধারায়
নিম্নলিখিত ব্যক্তিগণ দলিল বাতিলের মামলা করতে পারে। কে কে পারে দেখেন? দলিলের পক্ষ পারে। যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিল যোগ্য, সে পক্ষ হোক বা না হোক, যে ব্যক্তি উক্ত বাতিল বা বাতিলযোগ্য দলিলের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের আন্ডারলাইন করেন পক্ষ হওয়ার প্রয়োজন নাই, বরং সে যদি প্রমাণ করতে পারে যে দলিল বাতিল বা বাতিলযোগ্য দলিলটির কারণে সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সে মামলা দায়েরের অধিকারী। যেমন দেখেন, মন্দিরের জমি ক্ষমতা বহির্ভূতভাবে বিক্রয় বাতিল ঘোষণা করার জন্য সেবায়েত মামলা দায়ের করতে পারে। মন্দির সেবায়েত হলো যে ওই মন্দির দেখাশোনা করে। তো দেখা গেলো মন্দিরটা দাতব্য উদ্দেশ্যে দান করে গেছে জনকল্যাণে, কিন্তু কতিপয় ব্যক্তি এই মন্দিরের জমি বিক্রি করার জন্য উঠে পড়ে লাগছে বা একটা জাল দলিল তৈরি করছে, তাহলে এই ক্ষেত্রে সেবায়েত যিনি ওই মন্দিরের সম্পত্তি দেখাশোনা করেন, মুসলিম আইনে ওয়াকফ যে দেখাশোনা করে তারা বলে মুতাআল্লি, সে মামলা দায়ের করতে পারে। আমরা চলে এসে তামাদি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারায় দলিল বাতিল বা দলিল রদের মামলা করার তামাদি মেয়াদ ৩ বছর। কত অনুচ্ছেদ? ৯১। বুঝছেন? আর একটা বলছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় দলিল জাল বলে গোল দিবেন, জাল বলে ঘোষণার জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ ৩ বছর। এটা বলছে কত কত? ৯২ আর ৪২। এখন কাহিনী আছে, এতক্ষণ বলি নাই। কাহিনী হলো, সেটা হলো যে যখন জাল দলিল আপনার বিরুদ্ধে তৈরি করে, তখন আপনার অ্যাকচুয়ালি প্রতিকার হলো দুইটা। হয় আপনি দলিল বাতিলের মামলা করবেন, আর নাহলে জাল বলে ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা করবেন। আর কখনো কখনো দুইটাই করতে হয়, ঘোষণামূলক মামলাও করতে হবে, দলিল বাতিলও করতে হবে। এখন আমি বুঝবো কিভাবে যে কখন আমি দলিল বাতিলের মামলা করব আর কখন আমি ঘোষণামূলক মামলা করব? তো তার আগে একটা বিষয় এখানে বুঝেন যে দলিল বাতিলের মামলা করতে আপনার খরচ বেশি, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস দিতে হবে, আর ঘোষণামূলক মামলায় আপনার কোর্ট ফিস দিতে হবে ৩০০ টাকা। এখন কোর্ট ফি কম দেওয়ার জন্য আমি যে ঘোষণামূলক মামলা করলেই হবে বিষয়টা তা না, এই জায়গায় আসলে ম্যাটার করে যে ঘটনাটা আসলে কি। তো ঘটনাটা হলো, আগে আমি কথা বলি, তারপরে এই জায়গায় একটা এডিশনাল নোট পাবেন, তার আগে আমি একটু বুঝাই। সেটা হলো যে জাল দলিলটা তৈরি করছে, সেই জাল দলিলটা যদি রেজিস্টার্ড হয়, মানে রেজিস্ট্রেশন নিবন্ধনকৃত হয়, তাহলে আপনাকে দলিল বাতিলের মামলাই করতে হবে। এই জায়গা ঘোষণামূলক মামলা করে কোনো প্রতিকার পাওয়া যাবে না। বুঝতে পারছেন? কারণ দলিল বাতিলের মামলায় বলছে যে যখন দলিল বাতিল করা হয়, তখন এই দলিলের ডিক্রির কপি চলে যাবে নিবন্ধন অফিসে, তারপর ওই ডিক্রির কপি দেখে বালম বইয়ের যাবতীয় তথ্যাবলী রেজিস্ট্রেশন কর্মকর্তা কি মুছে ফেলবে। কিন্তু ঘোষণামূলক মামলার ডিক্রি কখনো রেজিস্ট্রেশন অফিসে যাবে না। বুঝতে পারছেন? তাহলে আমার মনে রাখতে হবে যে জাল দলিলটা যদি নিবন্ধিত হয়, তাহলে কি মামলা করতে হবে? দলিল বাতিল। বুঝছেন? একটা। আর একটা ক্ষেত্র হলো যে জাল দলিলের একটা পক্ষ যদি আপনি হন। পক্ষ বুঝেন? মানে দলিলের দুইটা পক্ষ থাকে না, তাহলে একটা পক্ষ যদি আপনি হন, তাহলে ওই দলিলটা নিবন্ধিত হোক বা না হোক, আপনাকে দলিল বাতিলের মামলাই করতে হবে। এটা হলো রেজিস্টার্ড হইতে হবে, আপনি পক্ষ হন বা না হন। ওই যে নির্মলের বাবা হলো দাতা, পূর্ণ হস্তে গ্রহিতা, এই ক্ষেত্রে কিন্তু নির্মল জাল দলিলের পক্ষ না, কিন্তু জাল দলিলটা নিবন্ধিত, তাহলে নির্মলের মামলা করতে হবে কি? দলিল বাতিল। বুঝছেন? আর যদি এরকম হতো যে ওই জাল দলিলের এক পক্ষ নির্মল আর এক পক্ষ পূর্ণ, তাহলে এই জায়গায় ওই জাল দলিলটা ধর নিবন্ধিত না, তাহলে এই জায়গায়ও দলিল বাতিল করা লাগতো। কেন? এই জাল দলিলের একটা পক্ষ হচ্ছে নির্মল। যদি এরকম হতো যে জাল দলিলটার পক্ষ নির্মল না, তার বাবা পক্ষ আর পূর্ণ পক্ষ, এবং এটা নিবন্ধিত না, তাহলে ঘোষণামূলক মামলা। বুঝছেন? তাহলে দুইটা ক্ষেত্র, একটা হলো যে দলিল বাতিলের মামলা কখন করবেন? যদি দলিলটা কি হয়? নিবন্ধিত। আর নিবন্ধিত হোক বা না হোক, যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি দলিলের একটা কি হয়? পক্ষ হোক, তাহলে মামলা করতে হবে ৩৯ ধারা। আর অন্যান্য সকল ক্ষেত্রে কত? ৪২। বুঝেন কিনা? অনেকে বুঝেন নাই হয়তো বা। প্রভাস বুঝতেন? হালকা বুঝতেন? দাঁড়ান আপনাদের একটা নোট দেই, একটু সময় লাগবে।